পথের পাঁচালী কাব্যগ্রন্থের অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেঁপুর ঊনবিংশ পরিচ্ছেদ হলো মনে পড়ে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পরিচ্ছেদটির সহজ ব্যাখ্যা করছি। মনে পড়ে। নিশ্চিন্দিপুরের গরিব ব্রাহ্মণ হরিহর রায়। গ্রামে কাজ না থাকায় তিনি খুব একটা রোজগার করতে পারছিলেন না। তার পৈতৃক জমিজমাও বিশেষ ছিল না। প্রতিদিন দরিদ্রতার সঙ্গে লড়াই করতে করতে তিনি ও তার স্ত্রী সর্বজয়া ক্লান্ত হয়ে পড়েছিলেন। এদিকে তাদের মেয়ে দুর্গাও ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে মারা গেছে। স্বামী স্ত্রী মিলে ঠিক করলেন তারা তাদের একমাত্র ছেলে অপুকে নিয়ে নিশ্চিন্দিপুর ছেড়ে কাশীতে গিয়ে বসবাস করবেন। বাড়ির কাঁঠাল কাঠের আসবাবপত্র বিক্রি করে তারা ধার দেনা শোধ করলেন। আজ দুপুরের পর হরিহর পরিবার নিয়ে গ্রাম ছাড়বেন। দুপুরে এক কাণ্ড হলো। অপুর মা সর্বজয়া সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গেছেন এবং অপুর বাবা খাবার খেয়ে ঘুমাচ্ছিলেন। অপু ঘরের তাকের উপর দেখছিল আর কিছু নিয়ে যাওয়া যায় কিনা। উঁচু তাকের উপর মাটির কলসি সরাতে গিয়ে কি যেন একটা গড়িয়ে মেজের উপর পড়ল। মেজে থেকে কুড়িয়ে ধুলা ও মাকড়সার ঝুল মাখা জিনিসটা দেখে সে বুঝতে পারল সেটার ইতিহাস। বছরখানেক আগে তার দিদি দুর্গা এই ছোট সিঁদুর কৌটোটা সেজ ঠাকরুনদের বাড়ি থেকে লুকিয়ে নিয়ে এসে এই কলসিটার মধ্যে রেখে দিয়েছিল, যেটার জন্য তাকে মার ও অপমান দুটোই সহ্য করতে হয়েছিল। দুপুরে খালি বাড়িতে এই কৌটোটা নিয়ে অপু অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে তার হারিয়ে যাওয়া দিদির কথা ভাবছিল। আসলে আজকের দুপুরের পর অপুরা নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যাবে, তাই তার এমনিতেই খুব মন খারাপ। তারপর দুর্গার চুরি করা কৌটো অপু যখন পেল, তখন দুর্গার স্মৃতিযুক্ত নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়া অপুর কাছে আরও বেদনাকরুণ হয়ে উঠেছিল। তার মনে হচ্ছিল বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমুচ্ছে, শঙ্খচিল টেনে টেনে ডাকছে। এই দুপুরবেলাটা যেন দৈপায়ন হ্রদে লুকানো সেই পরাজিত ভাগ্যহত যুবরাজ দুর্যোধনের। মৃত্যুর আগের দিন দুর্যোধন দৈপায়ন হ্রদে লুকিয়েছিল পাণ্ডবদের ভয়ে। তারপর অর্জুনের তীরের কারণে তাকে হ্রদ থেকে উঠে আসতে হয়েছিল এবং তারপরেই ভীমের হাতে তার মৃত্যু হয়েছিল। একটুক্ষণ দাঁড়িয়ে অপু কৌটোটা এক টান মেরে গভীর বাঁশবনের দিকে ছুঁড়ে মারল। শুকনো বাঁশ ও পাতার স্তূপের মধ্যে বইচি ঝুপের কাছে কোথায় যেন সেটা গড়িয়ে পড়ল। অপু মনে মনে বলল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। এই সোনার কৌটোর কথা অপু কাউকে জানায়নি, এমনকি তার মাকেও না। দুপুরের পর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্রের মধ্যে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি করে অপুরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। পাড়ার পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসছিল। আস্তে আস্তে বলছিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি নে এবার। অপু বলল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। চড়কের মাঠের রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছিল। নিশ্চিন্দিপুর ছেড়ে কাশী যাওয়ার সময় হরিহরের পৈতৃক ভিটের উপর মায়া লাগছিল। মনে হচ্ছিল তাদের এই ভিটেতে তাদের পূর্বপুরুষরা কত দিন কাটিয়েছে। এই ভিটেতে একদিন কত জাঁকজমক ছিল, আজ হয়তো তার কিছুই নেই। কিন্তু প্রতিদিন ভিটেতে সন্ধ্যা প্রদীপ জ্বলত। আজকের পর থেকে আর তাও জ্বলবে না। হরিহরের বাবা রামচাঁদ তর্কালঙ্কারের আত্মা ছেলের এই বাড়ি থেকে চলে যাওয়াটাকে কি সম্মতি দেবেন? গ্রামের শেষ বাড়ি আতুরি বুড়ির সেই দোচালা ঘর। গাড়ি এগিয়ে যাচ্ছিল। অপু হা করে গ্রামের সব কিছু দেখতে দেখতে যাচ্ছিল।
নিশ্চিন্দিপুর ছাড়ার সময় সর্বজয়ার মনে হয়েছিল যে নতুন জায়গায় গেলে হয়তো সচ্ছলতা আসবে। মোট কথা, সর্বজয়া নিশ্চিন্দিপুর ছাড়তে পেরে খুশি হয়েছিলেন, কারণ নিশ্চিন্দিপুরে তাকে দরিদ্রতার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হচ্ছিল। তিনি স্বপ্ন দেখছিলেন নতুন জায়গায় গিয়ে তার এই দরিদ্রতা, অপমানের গ্লানি দূর হবে। অপুরা হিরু গাড়োয়ানের গরুর গাড়ি করে আষাঢ়ু যাওয়ার বাঁধা রাস্তা দিয়ে মাঝের পাড়া স্টেশনে পৌঁছেছিল প্রায় রাত 10টায়। অপুরা যখন স্টেশনে পৌঁছল তখন 8:30টার ট্রেন চলে গেছিল। ট্রেন আবার পরের দিন সকালে, তাই রাতে তাদের স্টেশনে থাকতে হবে। অপুর মনে হয়েছে হিরু গাড়োয়ানের গরু দুটোর জন্য তারা স্টেশনে সময় মতো এসে পৌঁছতে পারেনি, কারণ গরুর গাড়িটা খুব আস্তে আস্তে চলছিল। রাতে জ্যোৎস্নার আলো পড়ে রেলের পাটি চিকচিক করছিল। রেল লাইনের দুধারের খুঁটিতে লাল আলো জ্বলছিল। অপু দেখল স্টেশনের বাবু খড়মের বউলের মতো জিনিস নিয়ে খটখট শব্দ করছেন। অপুর বাবা অপুকে জানালেন ওটা টেলিগ্রাফের কল। খড়মের বউল হলো কাঠের খড়মের যে ফলক পায়ের বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুলে চেপে রাখতে হয় সেটা। অপু দেখল যাত্রীদের মধ্যে 18-19 বছরের একটা বউ ও যুবক ছিল। বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির। বউটি তার ভাইয়ের সাথে বাপের বাড়ি যাচ্ছিল। অপুর মা সর্বজয়ার সাথে বউটির পরিচয় হয় এবং ঠিক হয় সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করে খাওয়া হবে। স্টেশনের পুকুর ধারে রান্নার ব্যবস্থা হলো। সকাল 7টায় ট্রেন আসলো। অপু হা করে অনেকক্ষণ থেকে গাড়ি দেখবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে দাঁড়িয়েছিল। তার বাবা বললেন, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও লোকজনদের সরিয়ে দিচ্ছিলেন। অপুর মনে হচ্ছিল, ইস, কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ। সামনের প্রকাণ্ড কালো মতো ধোঁয়া ওড়ানো গাড়িটাকেই তাহা হইলে ইঞ্জিন বলে? উহ, কি কাণ্ড! হবিবপুরের বউটি ঘুমটা খুলে অবাক হয়ে ট্রেনের দিকে তাকিয়ে দেখছিল। ট্রেন স্টেশনে থামতেই মালপত্র সব উঠানো হলো। বসার জন্য কাঠের বেঞ্চি পাতা। ট্রেনের মেঝেটা অপুর মনে হচ্ছিল সিমেন্টের, একেবারে একটা ঘরের মতো। জানালা দরজাও আছে। এই ভারী ট্রেনটা যে চলবে তা অপুর বিশ্বাসই হচ্ছিল না। একজন লোক ঘাসের বোঝা মাথায় করে ট্রেন চলে যাবার অপেক্ষায় দাঁড়িয়েছিল। তাকে দেখে অপুর করুণা হলো যে সে ট্রেনে উঠতে পারল না। তারপর ট্রেন যখন চলল, গাড়ির গতিবেগ, ঝাঁকুনি অপুর মনে একটা অন্যরকম আনন্দের সৃষ্টি করল। ট্রেনের গতিবেগ, যে গতিবেগে মুহূর্তের মধ্যে গাছপালা, ঘরবাড়ি সব অদৃশ্য হয়ে যাচ্ছিল। গাড়ির ইঞ্জিন থেকে শব্দ হচ্ছিল। একবার সে ও তার দিদি বাছুর খুঁজতে এসে রেলের রাস্তা দেখবে বলে ছুটে গিয়েছিল, আর আজ সে ট্রেনে বসে যাত্রা করছে। অপুর দিদি দুর্গা অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠাবাড়ির কোণায়, উঠোনে, আমবাগানে সব জায়গাতেই দুর্গার স্মৃতির সঙ্গে অপু জড়িয়েছিল। কিন্তু আজ যখন নিশ্চিন্দিপুর ছেড়ে অপুকে কাশী চলে যেতে হচ্ছে, তখন অপুর মনে হয়েছে দিদির সঙ্গে চিরকালের জন্য তার ছাড়াছাড়ি হয়ে গেল। তার মনে হলো জাম গাছের তলায় দাঁড়িয়ে ম্লান মুখে দিদি তার চলে যাওয়া দেখছে। হঠাৎ অপুর মনে এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। এক মুহূর্তের মধ্যে আতুরি ডাইনি, নদীর ঘাট, তাদের কোঠা বাড়িটা, চালতে তলার পথ, রানুদি, কত বিকেল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা,
পটু, দিদির মুখ, দিদির স্বাদ সব কিছু মনে পড়ে গেল। তার মনে হলো দিদি এখনও যেন একদৃষ্টে তাকিয়ে আছে। পরক্ষণেই তার চোখ জলে ভিজে এলো। তার মন এই কথাই বারবার বলতে চাইল, আমি যাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যিই অপু ভুলেনি। অপু বড় হয়ে অনেক জায়গায় গেছে, কখনো নীল সমুদ্রের কিনারায়, কখনো সমুদ্রগামী জাহাজের ডেক থেকে বিলীয়মান সমুদ্রের তটরেখা, পর্বতের সানুদেশ, এইভাবে পৃথিবীকে অনেক কাছ থেকে দেখেছে সে, অনুভব করেছে পৃথিবীর সৌন্দর্যকে। কিন্তু এসবের মধ্যেও দুর্যোগের রাতে, বৃষ্টির ঘনায়মান শব্দে, দুর্গার সেই রেলগাড়ি দেখবার শেষ ইচ্ছের কথা সে ভোলেনি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, শেষ হলো ঊনবিংশ পরিচ্ছেদের ব্যাখ্যা। মাটির ভেঁপুর এটাই শেষ অধ্যায়। সিবিএসইর নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী সাহিত্য সঞ্চয়ন ও মাটির ভেঁপুর যেসব চ্যাপ্টার তোমাদের আছে, সবগুলো চ্যাপ্টারের ব্যাখ্যা তোমরা এই সহজ ব্যাখ্যা চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।